করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশে নতুন করে অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। করোনার কারণে আয় কমে যাওয়ায় দরিদ্র মানুষের সংখ্যাও বেড়েছে, ফলে সার্বিকভাবে দারিদ্র্যের হার ৩৫% উন্নীত হয়েছে। চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে শহরাঞ্চলে দরিদ্র মানুষের চাপ বাড়ছে। এজন্য নগর দারিদ্র্য কমিয়ে আনতে এবং মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকারের নীতি সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সমাজবিদরা। কিভাবে এই সময় নগর দরিদ্রের সংখ্যা কমানো যায় তা নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন উন্নয়ন রেখা সিজন 3-র আজকের পর্ব, যেখানে আমরা বিষয় নির্ধারণ করেছি নগর দরিদ্রের প্রশ্ন। এবং এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবাইর, এবং আমার সাথে তিনজন অতিথি আছেন। একজন আমার সাথে স্টুডিওতে আছেন, তাকে পরিচয় করে দিচ্ছি। খন্দকার রেবেকা সানিয়াত, যিনি নির্বাহী পরিচালক কোয়ালিশন ফর দ্য আরবান পুয়ার। একই সাথে আমার সাথে যুক্ত হচ্ছেন জহিরুল ইসলাম, যিনি অতিরিক্ত সচিব পিআরএল স্থানীয় সরকার বিভাগ। আমার সাথে আরও আছেন ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, যেখানে আসলে আমরা নগর দরিদ্র যারা আছেন তাদের নিয়ে, তাদের জীবনমান নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে একটু দর্শকদের অনুরোধ করতে চাই, আপনারা চাইলেই ফোন করে আপনাদের জিজ্ঞাসাগুলো জানাতে পারেন কিংবা লিখতে পারেন আমাদের। একই সাথে আপনাদের মন্তব্যগুলো আমাদের জানাতে পারেন। পুরো আয়োজনের আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে, তাই দেখব। পানির জন্য এমন হাহাকার খোদ রাজধানীতেই। খাবার পানির জন্য বস্তি থেকে বেরিয়ে যেতে হয় মূল সড়কে। পুরো বস্তির মানুষের জন্য একটি কল, যেখানে সারাদিনে পানি মিলে একবার। তাই যে যেভাবে পারেন পানি সংরক্ষণ করেন। দূরে তাপে পানি নিতে হয়, সিরিয়াল দিয়ে পানি নিতে হয়, টাকা দিয়ে পানি নিতে হয়, কষ্ট তো সব দিক দিয়ে। 10-15 জন ফ্যামিলি আছে ঘরের ভিতরে মানুষ, এরকম পানি এলে তো আমাকে হইব। পানি পাইতেছি না, পানির জন্য বহুত কষ্ট। পুড়ে যাওয়া মিরপুরের রূপনগর বস্তি আবার নতুন করে গড়ে উঠেছে। এখানে লাইন নতুন হলেও পানি বিশুদ্ধ নয়। তবুও পান করতে বাধ্য হচ্ছেন বস্তিবাসী, কারণ বিকল্প নেই। টুকটাক পানি পাই যা হাউজের, এটা দিয়ে আমরা এই ঘরে টুকটাক কাজ করি, কিন্তু খাবার পানিটা আমাদের খুব কষ্ট হয়, টেনে আনতে হয়। এই জায়গায় পানি তো একবারে ময়লা, এটি খাওয়া যায় না। বস্তিগুলোর স্যানিটেশন ব্যবস্থা খুব নাজুক। কিছু বস্তিতে এনজিওর সহায়তায় পাকা টয়লেট তৈরি করা হলেও তা যৌথভাবে ব্যবহার করতে হয় অনেকগুলো পরিবারকে। তাই সেখানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা দুরূহ। অসুখ বিসুখ হয় পানির কারণে। টয়লেট যাই দেখেন, টয়লেট দোনোটা একটাও ঠিক নেই। এই পানি যদি খাবার পানি হিসেবে ব্যবহার করে তাহলে বাচ্চাদের ডায়রিয়া অনেক 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 প্রবলেম হবে। বস্তিগুলোতে পানির জন্য দীর্ঘ লাইন সাধারণ দৃশ্য। তাই বস্তিবাসী মানুষের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় দরকার। সকল বস্তিবাসীকে আমরা একটা নির্দিষ্ট মানের টয়লেটের ব্যবস্থার ভিতরে নিয়ে আসব, এই ধরনের একটা কর্মসূচি আমরা গ্রহণ করি। অস্বাস্থ্যকর টয়লেটের ভিতরে থাকেন, সেটা থেকে হয়তো তাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। চট্টগ্রাম শহরের কোনো বস্তিতে কোনো কাঁচা বা অস্বাস্থ্যকর পায়খানা খুঁজে পাবেন না, এবং সুপেয় পানির জন্য ওয়াসার পানির বিপরীতে বিভিন্ন জায়গায় গভীর নলকূপ বসিয়ে পানির বন্দোবস্ত করেছে। অনিরাপদ পানি, বহুজনে একই টয়লেট ব্যবহার আর ঘিঞ্জি বসবাসে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা দুরূহ বস্তিতে। আর তাই এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত লড়তে হয় বিভিন্ন রোগের বিরুদ্ধে। দেশের কেন্দ্রস্থলে নীতি নির্ধারকদের নজরের কয়েক কিলোমিটারের মধ্যে রাজধানীর কয়েক লাখ মানুষ বঞ্চিত সুপেয় পানি থেকে। পাশাপাশি বস্তির নিম্নবিত্ত মানুষেরা বঞ্চিত হচ্ছেন স্যানিটেশন ব্যবস্থা থেকে। সুপেয় পানি, স্যানিটেশনের সংকট বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সহকর্মী শাকিল হাসান কিন্তু বাস্তব চিত্রটি আমাদের তুলে ধরবার চেষ্টা করছিলেন। প্রথমে একটু জহিরুল ইসলামের কাছে যেতে চাই, অতিরিক্ত সচিব পিআরএল স্থানীয় সরকারি বিভাগ। জহিরুল ইসলাম, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এখানে একটি বাস্তব চিত্র যা হয়তো আপনাদের অনেকেরই জানা, সেই বিষয়টি কিন্তু আমরা আরও একবার উপস্থাপন করবার চেষ্টা করেছি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের আগে যে সংকটগুলো ছিল তা তো ছিলই, কিন্তু বর্তমানে এই করোনা মহামারী পরিস্থিতিতে এই সংকটটা কতখানি প্রকোপ, এবং নতুন করে কোনো সংকট আপনাদের চোখে পড়েছে কিনা, যে বিষয়টি আপনারা আমলে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে অবশ্য খুব পরিষ্কার শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। জহিরুল ইসলাম, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আমরা। দর্শকরা আসলে জানতে চায় যে একটা আমাদের আগে নগরের সংকট ছিল, এই যে নগরের মধ্যে যে এই দরিদ্র মানুষেরা বসবাস করছেন, প্রতিদিন যে সংখ্যাটা বাড়ছে, কারণ একটা নিশ্চিত আয়ের আশায় সবাই নগরগুলোতে এসে
পাড়ি জমান এবং নগরগুলোতে নতুন করে জীবন শুরু করতে চান, তাদের জীবনে অতীতের যে সংকটগুলো ছিল সেই সাথে মহামারী পরিস্থিতিতে নতুন যে সংকটগুলো যুক্ত হয়েছে, এই সংকট সবকিছু মিলিয়ে আমাদের এসডিজির যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জনের জন্য কি কি করণীয়, এই বিষয়গুলো তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আমরা সকলেই জানি যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, একটি সারা বিশ্ব একটি প্যান্ডেমিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনাকে শুধু আমি একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। আপনি ওয়ার্ল্ড প্রভার্টি ক্লক আছে, ওয়ার্ল্ড প্রভার্টি ক্লকে আসলে এটি সারা বিশ্বে দারিদ্রতার যে হিসাব, এই হিসাবটি প্রতি মুহূর্তের হিসাব এটি রাখা হয়। এটি যদি আমরা দেখি তাহলে দেখব যে এটি গত বছরে যেখানে সারা বিশ্বে এক্সট্রিম প্রভার্টি বলা হচ্ছিল যে ৬৯ কোটি মানুষ এক্সট্রিম প্রভার্টিতে আছে, এই প্যান্ডেমিকের কারণে জুনের পরে এসে এই তথ্যটিতে দেখা যায় যে ২ কোটি নতুন করে এখানে এক্সট্রিম প্রভার্টি লাইনের নিচে চলে গেছে আরো ২ কোটি মানুষ। এখন প্রায় ৭১ কোটির উপরে সারা পৃথিবীতে মানুষ এক্সট্রিম প্রভার্টিতে আছে। তো বাংলাদেশ তো এর বাইরে নয়, বাংলাদেশেও এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যারা আরবান পুর যারা আছে তারা এই প্যান্ডেমিকের কারণে যে স্ট্রেসটা হয়েছে সেই স্ট্রেসটা তাদেরকে অনেক বেশি তাদেরকে এটা মোকাবেলা করতে হয়েছে। তারা আনএমপ্লয়েড হয়ে গিয়েছে, তাদের এখানে বসবাসের এমনিই যে পরিবেশ যেটি আছে আমাদের বস্তিগুলাতে, স্লামগুলাতে যদি আমরা দেখি যে সেখানে স্বাস্থ্যকর পরিবেশ নেই, সেখানে হাউজিং এর যে অবস্থা আছে, ওয়াটার স্যানিটেশন যেটা সেখানে আছে সেটা যে স্ট্যান্ডার্ড আপ টু দি মার্ক যেটা সেটা নেই। কিন্তু এই প্যান্ডেমিক এই সিচুয়েশনটাকে আরো একটু খারাপ করে দিয়েছে। তবে হ্যাঁ, এটি সরকারের এটি আমার বিশ্বাস সরকার এটি নজরে আছে এবং সরকার এই জন্য কিন্তু প্রস্তুত। সরকার প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। জনাব জহিরুল ইসলাম, এই বিশেষ ব্যবস্থাগুলো আপনার কাছ থেকে জানতে চাইবো, তবে তার আগে আমার কাছে খন্দকার রেবেকা সানিয়াত এখানে আছেন, একটু ওনার কাছে আমরা যেতে চাই। এই পিছিয়ে পড়া যারা আছেন, নিম্নবিত্ত যারা আছেন, দরিদ্র সীমার নিচে যারা আছেন, তাদের নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন, একটু আপনার অভিজ্ঞতাটা জানতে চাইবো। করোনা পূর্ববর্তী এবং বর্তমান কি সংকটগুলো দেখেন আপনি? ধন্যবাদ জুবাইর ভাই। আসলে কাপ হিসাবে নির্বাহী পরিচালক আমাকে যমুনা টিভিতে উন্নয়ন রেখা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের অভিজ্ঞতা আছে এবং যেটা জহিরুল ভাই বললেন তার সাথে আমরা একমত। তবে আমি যেটা বলতে চাই যে প্যান্ডেমিকে সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মানে বেশ টোটাল সিচুয়েশনটাকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এবং যে পরিমাণে পরিকল্পনা এবং অনুদান গ্রাম পর্যায়ে আসলে যে পরিমাণ অ্যালোকেশন করেছেন এবং ডিস্ট্রিবিউশন করেছেন যে সমন্বয়ের মাধ্যমে, সেই পরিমাণে কিন্তু আসলে শহরে আমরা অ্যালোকেশন দেখতে পাই না। হ্যাঁ, যদিও জহুরুল ভাই বললেন যে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, বাস্তবায়ন করা হচ্ছে, কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে এটা আমরা জানতে পেরেছি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা আশানুরূপ আসলে সেই পরিমাণে সহযোগিতা কিন্তু বস্তিবাসীরা বা নগর দরিদ্ররা পায় নাই, এখনো পর্যন্ত পায় নাই। তার বিশেষ করে ঢাকাতে তো বেশ ভালোই পরিকল্পনা নেওয়া হয়েছিল, এনজিওদেরকে সমন্বয় করে ওয়ার্ল্ড ভিত্তিক একটা 93 সেবা কমিটি করা হয়েছিল, এটা ইনঅ্যাক্টিভ। তারপরে ব্রাক এবং এনজিওদের উদ্যোগে আমাদের এটা মানে সরকারের সাথে সহযোগিতায় একটা সার্ভিস কমিটি যেটা করোনা প্রতিরোধ এবং ব্যবস্থাপনার জন্য এটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে পরিমাণে সারা মানে আরও বেশি সহযোগিতা সরকার এবং এনজিও সেক্টরকে সম্মিলিতভাবে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে করার দরকার, সেই পরিমাণে কিন্তু সহযোগিতা আসলে পাওয়া যাচ্ছে না। তো এটা আমাদের অভিজ্ঞতা। আর যেটা বললেন যে এটা ঠিক, যে বিশেষ করে গ্রামের দারিদ্রদের চেয়ে শহরের দারিদ্রদের বেশি অবস্থা খারাপ। তার কারণে করোনার সময় কিন্তু বেশিরভাগ কলকারখানা, ছোট ছোট কলকারখানাগুলো বন্ধ। আমরা এই চিত্র তো জানি, এই চিত্রটা আমরা দেখাবারও চেষ্টা করলাম। এই জায়গাতে আপনাকে থামাচ্ছি কারণ আমরা একটু ব্যারিস্টার সারা হোসেনের কাছে যেতে চাই। জনস্বার্থ নিয়ে কাজ করেন, জনগণের সাথে সরাসরি একটা সম্পৃক্ততা আপনার রয়েছে, নগর জীবনের সংকটগুলো হয়তো আপনার কাছে খুব বেশি স্পষ্ট। সারা হোসেন, যে বিষয়টি জানতে চাই, এই যে নতুন করে যারা নগর দরিদ্র হলেন কিংবা তাদের জীবনে যে সংকটগুলো যাচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশলগত কি পরিবর্তন আনা যেতে পারে যাতে হয়তো তাদের জীবনটাকে আরেকটু সহজ করা যায়?
সরি আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না। তারপরে আপনার কাছ থেকে যেটা বুঝলাম যে নতুন করে যারা নগর দরিদ্র হচ্ছেন তাদের জন্য কোনো নতুন তাদের বিভিন্ন সেবা এবং সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কোনো কৌশল নির্ধারণ করা যায় কিনা। তো এই প্রেক্ষিতে প্রথমে যে জিনিসটা পরিষ্কার করতে চাচ্ছি সকলের কাছে যে আমরা এখানে সুপেয় পানি পাওয়ার একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে বাংলাদেশ সরকার অলরেডি যেটা খুব ইতিবাচক একটি পদক্ষেপের মধ্যে নেওয়া হয়েছে যে বিভিন্ন বস্তিতে ওয়াসা যে পানি দিচ্ছে এখন, এটা কিন্তু অনেক বড় একটি অর্জন আমি বলবো। যে আগে আমরা দেখতাম যে বস্তি এলাকাগুলোতে বেশিরভাগ বেসরকারি সংস্থাগুলো কাজ করতো, সরকারের স্বীকৃতি ছিল না যে এখানে আমাদের শহরের অনেকজন বসবাস করেন, কিন্তু এখন ওয়াসা নিজের থেকে সেখানে পানির লাইন দিচ্ছে। সেটা একটা বড় ধরনের স্বীকৃতি যে যারা এখানে বসবাস করছেন তারা নাগরিক, অর্থাৎ নগরের মধ্যে যারা বাসিন্দা এবং অফকোর্স রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা বিভিন্ন সেবা পাওয়ার অধিকারী। তো আই থিঙ্ক ওইটা একটা বড় বিষয় যে ওনাদের এই অধিকারগুলো ওই অর্থে স্বীকৃত। আরেকটি বড় অর্জন আই থিঙ্ক ইতিমধ্যে হয়েছে যে রাষ্ট্রীয়ভাবে যে একটি নীতি ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে বাসস্থানের ব্যাপারে, সেটা আমরা দেখছি যে আরেক ধরনের স্বীকৃতি। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা সমস্যা দেখি যে এই ধরনের খুব পজিটিভ পলিসিও নেওয়া হয়েছে, প্রোগ্রামও নেওয়া হয়েছে, কিন্তু সরকারের সব জায়গায় কিন্তু একই ধরনের অবস্থান, এই পলিসি হয়তো সবাই একইভাবে বুঝে নিচ্ছে না। সো আমরা একদিকে দেখছি পলিসি নেওয়া হয়েছে, অন্যদিকে আমরা দেখি যে যারা বস্তিতে বসবাস করছেন তারা কিন্তু এখনো বিভিন্ন সময়ে বিভিন্ন উচ্ছেদের ঝুঁকির মধ্যেই থাকছেন। সো এই উচ্ছেদের ঝুঁকি তাদের মাথার উপর একদিকে থাকলে অন্যদিকে আবার তাদের জন্য কোনো কৌশল নির্ধারণ করা, এইসব জিনিসগুলো আবার খুব একটা সমস্যার মধ্যে পড়ে যায়। সো আমার মধ্যে নতুন কৌশলের দিকে যেটা প্রয়োজন আছে যে এই সময় যখন সারা পৃথিবী একটা সংকটের মধ্যে যাচ্ছে কোভিড এর কারণে এবং সব দেশে এই চিন্তাগুলো হচ্ছে, যাদের সবচাইতে বেশি আর্থিক প্রয়োজন তাদের জন্য কি করা যেতে পারে এবং নতুন করে কি ধরনের আমরা পলিসিগুলো নিতে পারি, কি ধরনের প্রোগ্রাম নিতে পারি যাতে কেউ পিছিয়ে না পড়ে থাকে। আপনি এসডিজির কথা বলেছেন, সেই কমিটমেন্ট তো আমাদের সরকার করেছে যে এসডিজি অবশ্যই বাস্তবায়ন করার একটা চেষ্টার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বস্তিবাসীদের যে কি চাহিদা এটা বুঝবার জন্য এই মুহূর্তে একটা উদ্যোগ থাকা উচিত। আচ্ছা, এই চাহিদার জায়গাটাই আমরা বুঝবার চেষ্টা করব। ব্যারিস্টার সারা হোসেন, নতুন যে সংকটগুলো তৈরি হয়েছে কোভিড এর কারণে, আগের সংকটের সাথে এগুলো কি আমরা আলাদা করে অ্যাড্রেস করতে পেরেছি কিনা? না, ওই যে সারা হোসেন যেটা বললেন যে, এবং আপনি যেটা বললেন, আমার কাছে প্রশ্ন ছিল যে নতুন যারা আসছে তাদের কি প্রয়োজন আর পুরানো যারা তাদের কি প্রয়োজন এবং সংকটগুলোকে আমরা সেইভাবে মানে টার্গেট করতে পেরেছি কিনা। আসলে নতুন যারা আসছে তারা তো সম্পূর্ণ বাইরে থেকে বা ছোট শহর থেকে বড় শহরে আসছে, জীবিকা যায়, তাদের তো ইমিডিয়েট আসার পরে তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট শেল্টার, তারপরে হচ্ছে তারা একটা কর্মসংস্থান খুঁজছে সেটা, এবং তার আগ পর্যন্ত তাদের অবশ্যই কিছু ত্রাণ প্রয়োজন হয়। এবং একই সাথে যখন শহরে আসে তখন সারা যেটা বললেন যে, এবং যারা বলছেন যে পানির সংকট থাকে, জ্বালানি সংকট থাকে, তারপর হচ্ছে তার শেল্টার থাকে না, বিদ্যুৎ থাকে, নিরাপত্তার অভাব থাকে, এবং সে যখন নতুন শহরে আসে তখন সে কোনো কিছুই চেনে না, তার এই পরিবেশটাকে মানিয়ে নেওয়ার একটা সমস্যা থাকে, তার একটা সমস্যা। আর যারা পুরানো আছে শহরে তারা বেশিরভাগ জবলেস হয়ে গেছে, কাজের বুয়াদের এখন অবশ্য কিছু পরিবর্তন হচ্ছে, এখন কিছু দিচ্ছে, যোগদান করতে দিচ্ছে, তবে ব্যাপক না। এবং ছোট ছোট কলকারখানাগুলো সেখানে লেবাররা তাদের কর্ম হারিয়েছে, যদিও গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন করে নিচ্ছে, কিন্তু অনেক এখনো পর্যন্ত পুরোপুরি চাকরি পায় নাই। তো পুরনো যারা আছে তাদের ওই কর্মসংস্থানটা ইমিডিয়েট ফিরে পাওয়ার দরকার। কেউ হয়তো সেটা পাচ্ছে না, অল্টারনেটিভ জব সে করছে, সেটা এনাফ না। বেশিরভাগ যারা জব হারিয়ে ফেলেছে তারা কিন্তু ছোটোখাটো ব্যবসা এটা সেটা করে চালাচ্ছে, কিন্তু সেটা এনাফ না, খুবই দুর্যোগের মধ্যে তারা আছে। এই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে দরকার স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধি আছে তারা এবং সরকারের যে অ্যালোকেশন দিয়ে এদের একটা সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে এদেরকে নিয়ে আসার দরকার একটা টাইম পিরিয়ডের পর্যন্ত। তারপরে যখন এটা স্বাভাবিক পরিস্থিতি সব কিছু এসে যাবে বা বেশিরভাগই প্রতিষ্ঠানগুলো যখন স্বাভাবিকভাবে চলবে, স্কুল কলেজ, প্রতিটা একটা স্কুল কলেজ যখন চলে তার সামনে কিন্তু অনেকগুলো লোকের কিন্তু জীবন স্বাভাবিক হতে শুরু করলে তো আবার স্বাভাবিক জায়গায় আমরা ফেরত যাব। আমাদের আরমানে যারা গরিব থাকে তারা কি, যেখানে কর্মসংস্থান থাকে, যেখানে স্কুল কলেজ বা হাট বাজার, যেখানে কাজ থাকে, প্রতিষ্ঠান থাকে, তার আশেপাশে ওদের অনেকগুলো জীবিকা নির্বাহের কাজ থাকে, ছোট ছোট ব্যবসা, যে কোনো এটা সেটা বিক্রি। তো সুতরাং এখন যেহেতু সব কাজ একদম
অবস্থা ভালো না, খোলা না, সেদিন এরা সবাই কিন্তু তার মানে কর্মসংস্থানের আপনি একটা সামাজিক সুরক্ষার কথা আমরা ইঙ্গিত বলছি যে করছেন, একটা যেটা এই মুহূর্তে স্পেশাল খুব- অ্যারেঞ্জমেন্ট করা, আচ্ছা। সেটা ডোনার, সিভিল সোসাইটি, তারপরে ব্যবসায়ীরা এবং সরকার একা পারবে না, সরকার সবার সমন্বয়ে। সম্মিলিতভাবে সেটা করার দরকার। বুঝতে এবং পেরেছি। সেখানে আমাদের বেসরকারি সংস্থা যারা আছে, বড় সিভিল প্রত্যেকটা বস্তিতে কিন্তু সিভিল লিডার আছে এবং তারা যথেষ্ট সক্ষম এবং যোগ্য, এবং বিভিন্ন এনজিওরা কাজ করছে, তাদের নিয়ে জনপ্রতিনিধিরা এবং সবাই একসাথে হয়ে একটা সুন্দরভাবে সার্ভে করে বা তাদেরকে চিহ্নিত করে তালিকা করে তাদের ভিতরে সেফটি নেট কর্মসূচিতে যেতে হবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা ইঙ্গিত। আমরা একটু জনাব জহিরুল ইসলামের কাছে যেতে চাই। এখান থেকে কিন্তু খন্দকার রেবেকা খুব সুন্দর কিছু ইঙ্গিত দিয়েছেন, যে ইঙ্গিতগুলোর মধ্যে যেটা সুস্পষ্টভাবে সামনে এসেছে যে একটা সামাজিক সুরক্ষার পুনর্বিন্যাস দরকার, যা হয়তো এই সংকটকালীন সময়টাকে আমাদের সার্ভাইভ করে যেতে সহায়তা করবে। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দরকার নগরের জন্য। সেক্ষেত্রে একটু জানতে চাইবো, আমাদের তো কোভিডকালীন সময়ে চিন্তাভাবনা বা পরিকল্পনার কিছু পরিবর্তন এসেছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কম্পেনসেশন বিভিন্ন প্যাকেজও ডিক্লেয়ার করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা আশাজনক বা আশা দেখতে পান এমন কোনো পরিবর্তন এসেছে কিনা, বা এমন কোনো সুযোগ আছে কিনা যা হয়তো এই যে স্পেশাল যে অ্যারেঞ্জমেন্টের কথা বলছে এটার জন্য অর্থ সংকুলন হবে, এমন কিছু আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি ম্যাডাম রেবেকা ওনার কথার এবং ব্যারিস্টার সারা হোসেন ওনাদের দুজনের কথা শুনলাম। আসলে আমি রেবেকা ম্যাডামের কথার সঙ্গে একমত যে গ্রাম অঞ্চলে আসলে এই সামাজিক সুরক্ষা এই সিস্টেমটি খুব প্রতিষ্ঠিত। সেখানে যে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, পৌরসভা, ওয়ার্ড, বা আমরা যদি ইউনিয়ন বলি, ইউনিয়ন এবং ওয়ার্ড, গ্রাম, সেখানে লোক যারা ওখানে বসবাস করে তারা স্থায়ী বাসিন্দা এবং ওখানে সিস্টেমটা স্থায়ী, ওখানে এই সিস্টেমটা স্থায়ীভাবে কাজ করছে। কিন্তু আমরা যদি ঢাকা শহরের বা যে কোনো সিটি কর্পোরেশনের বা বড় পৌরসভাগুলির একটা ওয়ার্ডের কথা চিন্তা করি, এখানে একজন ওয়ার্ডে একজন কাউন্সিলর, তার ছোট্ট একটা অফিস আছে, কিন্তু এখানে জনসংখ্যা 10 থেকে 12 লক্ষ জনসংখ্যা তাকে অ্যাড্রেস করতে হয়, দেখতে হয়। তো সেই জন্য এই প্যান্ডেমিকের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু একটি এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য একটি নতুন সার্কুলার সকল সিটি কর্পোরেশনগুলোর জন্য একটি সার্কুলার জারি করেছে, যে প্রত্যেকটা ওয়ার্ড এত ব্যাপক, এত বড়, যে একটা ওয়ার্ডের একজন কাউন্সিলরের পক্ষে এই লোকগুলোকে দেখভাল করা বা তাদের খোঁজখবর রাখা এটা কিন্তু প্রায় অসম্ভব। সেই জন্য যে সার্কুলারটাতে যেটা বলা হয়েছে যে প্রত্যেক ওয়ার্ডকে 10টা ভাগে ভাগ করে 10টা সেখানে কমিটি করতে বলা হয়েছে। সেখানে সিভিল সোসাইটি, সেখানে এনজিও বা স্থানীয় যেসব প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে সেখানে একটি ব্যবস্থাপনা কমিটি থাকবে। কাউন্সিলর সাহেবের তত্ত্বাবধানে এই কমিটি কাজ করবে, কিন্তু এই কমিটি আসলে আইডেন্টিফাই করবে যে কোথায় এই সাহায্যটি কার প্রয়োজন বা কাকে প্রায়োরিটি দেওয়া দরকার, কার কাছে এটি পৌঁছানো দরকার। সেই জন্য কিন্তু একটা সার্কুলার দেওয়া হয়েছে এবং একটা কমিটি করতে বলা হয়েছে। এবং আমি যতদূর জানি যে দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, তারা এরকম ওয়ার্ডগুলোতে কমিটি করেছে এবং সেই কমিটির মাধ্যমে শুধু যে এই ত্রাণ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা তাই না, যখন আমরা লকডাউন বাস্তবায়ন করেছি তখনও এই কমিটিগুলিকে এই লকডাউনটাকে মনিটর করা, এটাকে বাস্তবায়নে সহযোগিতা করা, সেজন্য এটাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটা জিও এনজিও বিভিন্ন প্রতিনিধিদের সমন্বয়ে এরকম একটা কমিটি করার জন্য কিন্তু একটা নির্দেশনা এই কোভিডের বিশেষ পরিস্থিতির কারণে এটা করা হয়েছে। জহিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে আমাদের ব্যাখ্যা করবার চেষ্টা করছিলেন বা ইনফরমেশনটা দেবার চেষ্টা করেছিলেন যে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যারিস্টার সারা, একটু আপনার কাছে জানতে চাই, আমরা কিন্তু দেখেছি কোভিডকালীন সময়ে এরকম বেশ কিছু প্রোগ্রাম বা সহায়তা দেবার জন্য যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তাতে কিছু অনিয়ম দেখেছি। সেক্ষেত্রে নগর ব্যবস্থায় এই যে 10টা ভাগে ভাগ করে এই যে একটি বিন্যাসের কথা বললো বা একটা বিশেষ আয়োজনের কথা বললো, বিশেষ স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কথা বললো, আপনার কাছে কি মনে হয়, উইল ইট বি সাস্টেনেবল? I think it's a very positive measure. মানে এই বুঝটা যে এসছে যে অ্যাকচুয়ালি স্থানীয়ভাবে কাজ করতে হলে ডেফিনেটলি থ্রু পার্টনারশিপ কাজ করা দরকার। আমাদের अगेन সচিব সাহেব যে কথাটা বললেন, ইটস এ ভেরি পজিটিভ মেজার এবং আই থিঙ্ক ইটস এ রেকগনিশন যে অ্যাকচুয়ালি এইভাবে কাজটা করা দরকার। অ্যাট দ্য সেম টাইম আপনার প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে এটা আসলে ধরে রেখে কাজ করা যাবে কিনা, এবং ইভেন যে কমিটিগুলো করা হয়েছে একটা একদম ক্রাইসিসে যখন লকডাউন ছিল তখন এক ধরনের কার্যকারিতা, কিন্তু এখন আমরা কতদূর কার্যকারীভাবে দেখতে পাচ্ছি এই কমিটিগুলো সেটাও একটা প্রশ্ন। সো আই থিঙ্ক রেবেকা আরও বলতে পারবেন সেই বিষয়ে, বাট আমার মনে হয় কার্যকারী করাটা খুবই প্রয়োজন ডেফিনেটলি। এবং এটা
এটা ক্রাইসিস মোকাবেলার জন্য প্রয়োজন, কিন্তু আমরা অন্যান্য যেসব সমস্যাগুলো দেখছি, যেমন ধরেন স্বাস্থ্য সেবার ব্যাপারে আমরা জানি যে শহরের ভেতরে সরকারি স্বাস্থ্যকর্মীরা কিন্তু সেভাবে নেই। আগেন গ্রামীণ পর্যায়ে আমরা দেখি, কিন্তু শহরের ভেতরে দেখি না। এবং বস্তি এলাকায় এখন আসলে বেসরকারি সংস্থাদের থেকেই স্বাস্থ্যকর্মীরা কাজ করেন এবং তারাই গভর্নমেন্ট সার্ভিস ডেলিভার করেন, টিকা দেওয়া, অন্যান্য কাজগুলো করা। সো এই ধরনের একটা নেটওয়ার্ক বাংলাদেশে আছে বলে আমরা কিন্তু অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে পারি, যেগুলো অন্য দেশে সম্ভব হয় না। আপনিও নিশ্চয়ই দেখেছেন যে কোভিড এর সময় অন্যান্য দেশে অনেকে কিন্তু নতুন করে ভলান্টারি স্কিমগুলো দাঁড় করিয়ে ফেলেছে, যেহেতু তাদের কিন্তু এরকম একটা এক্সিস্টিং নেটওয়ার্ক ছিল না, কিন্তু বাংলাদেশে সেটা আছে। সো এই নেটওয়ার্কগুলো যদি, এই কমিটিগুলোকে যদি কার্যকরী করা যায়, again সচিব সাহেব যে কথা বলেন যে পার্টনারশিপের মাধ্যমে, মানে হাত ধরে বেসরকারি সংস্থা এবং অফকোর্স সরকারি কর্তৃপক্ষ এবং যারা নির্বাচিত সিটি কর্পোরেশন বা পৌরসভায় যেখানে থাকে না কেন, তারা যদি একত্রে কাজ করেন, ইনক্লুডিং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা আমার মনে হচ্ছে যে ওই কমিউনিটির লোকজন যদি সেখানে থাকে, তাদের যদি প্রতিনিধিত্ব থাকে, শুধুমাত্র বেসরকারি সংস্থা বাইরে থেকে আসলো সেটা হলে হবে না। ওই এলাকায় যারা বসবাস করছেন তাদের প্রতিনিধিরা যদি সেখানে থাকেন, তাহলে আসলে এখানে এক ধরনের পরিবর্তনটা আনা দরকার। প্রশ্নটা একবার একটু বলতে পারবেন? পলিসি লেভেলে আসলে এক্সিকিউশন প্রপার নিশ্চিত করবার জন্য পলিসিগত কি পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন, যাতে করে এই যে আমরা সিদ্ধান্তগুলো নিচ্ছি যাতে প্রপারলি এক্সিকিউট করানো যায়? রাইট। সো একটা বিষয় আমার মনে হয় হলে এখন আই থিঙ্ক কিছুটা এই কাজগুলো শুরু হয়েছে, যে বস্তির সুমারি একটা করা হয়েছিল 2014 সালে, 6 বছর আগে। নতুন করে একটা সুমারি হলে খুব ভালো হতো, কারণ সেই সুমারির মাধ্যমে আসলে ধরনের প্রয়োজন বিভিন্ন জনের আছে, নিডস অ্যাসেসমেন্টও কিন্তু করা যেতে পারে। এবং বস্তি উন্নয়নের ক্ষেত্রে বৃত্তিমূলক শহরব্যাপী একটা প্রক্রিয়া যদি দাঁড় করানো যায়। এই মুহূর্তে আপনি জানবেন যে ঢাকা শহরের জন্য একটা ডিটেইলড এরিয়া ম্যাপিং চলছে এখন, কিন্তু যে কিভাবে ঢাকা শহরের পুরো নগর উন্নয়নের ব্যাপারটা এবং পরিকল্পনা কিভাবে তৈরি হবে, তার মধ্যে যাতে বস্তিতে যারা বসবাস করছেন, নগর দরিদ্র যারা আছেন, তাদের কি কি চাহিদা, তাদের কি কি প্রয়োজন আছে, সেই বিষয়গুলো যাতে এটার মধ্যে নিয়ে আসা যায়, এটা মনে একটা কংক্রিট ইস্যু। আরেকটা জিনিস আমরা ভাবতে পারি, আমাদের আসলে একদিকে আমাদের যেমন অনেক ধরনের কার্যক্রম আছে দরিদ্র নিরসনে সরকারের পক্ষ থেকে, পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে আমাদের আইনি কাঠামো এখন পর্যন্ত অনেকটা দুর্বল, এবং নগর দরিদ্রদেরকে আসলে সঠিক অর্থে নাগরিক, তাদের সম্পূর্ণ নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের আইনগুলো এখন পর্যন্ত ঢেলে সাজাইনি। সো আই থিঙ্ক আমাদের আরেকটা কংক্রিট কাজ হতে পারে যে এই ক্ষেত্রে যে আইনের কারণে তারা কোথায় থেকে কোন সুবিধা বঞ্চিত হচ্ছেন, অথবা কেন তাদের মানে একদম উপার্জনের ক্ষেত্রে অথবা জীবনের অধিকারের ক্ষেত্রে তারা কোথায় কোথায় ঝুঁকির সম্মুখীন হচ্ছেন, বারবার পড়ে যান, যে সেই ব্যাপারে আমার মনে হয় আইনি কাঠামো আবার নতুন করে পর্যালোচনা করে করা দরকার আছে। এবং অনেক দেশের উদাহরণ আছে যেগুলো আমরা নিতে পারবো, যেখানে বস্তি এলাকাগুলোকে আসলে সামাজিক স্বার্থের এলাকা হিসেবে বা সোশ্যাল ইন্টারেস্ট এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে সোশ্যাল হাউজিং বা সামাজিক বাসস্থানের জন্য নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে হয় ওই ধরনের এক্সাম্পলগুলো আমরা দেখতে পারি, এবং যেই কংক্রিট এক্সাম্পলটা অলরেডি এসে গেছে, এই যে ক্রাইসিসের কারণেই আসলো, এই যে কমিটি বেসড একটা অ্যাপ্রোচ, পার্টনারশিপ একটা অ্যাপ্রোচ, যে সরকার এবং বেসরকারি সংস্থা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এলাকাবাসীরা, নগর দরিদ্র যারা আছেন তাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে তাদের চাহিদা বুঝে সেইভাবে কিন্তু ত্রাণ দেওয়া বলেন, অথবা বিশেষ যে অন্যান্য ধরনের ব্যবস্থাগুলো, সামাজিক নিরাপত্তার ব্যবস্থাগুলো, সেগুলো বিতরণের জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কংক্রিট কাজগুলো এগিয়ে নেওয়া দরকার আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু খন্দকার রেবেকা সানিয়াত আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ। আসলে আমরা যদি নগর দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি, আমাদের কিছু অপ্রিয় কথা বলতেই হবে। ছাড়া বলছেন পলিসি লেভেলে, আমি আরো একটু জোর দিয়ে যেটা বলতে চাই যে আমরা মধ্য আয়ের দেশে যাচ্ছি, তো আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই, আমরা নগর দরিদ্রদের, আরবানে যে দরিদ্ররা আছে, এদেরকে যদি উন্নয়ন ছাড়া কি আমরা মধ্য আয়ের দেশে যেতে পারবো? অতএব আমরা বলতে চাই পলিসি লেভেলে আমাদের যেটা পরামর্শ, সেটা সরকারের জরুরিভাবে স্ট্রং পরিকল্পনা নেওয়া উচিত। বিশেষ করে সিটিগুলা, পৌরসভাগুলো কিন্তু এত সমস্যা না, সিটিগুলার এই নগর দরিদ্রদের কিভাবে ট্যাগিং করে, এবং সারা যেটা বললো যে ওয়ার্ড ভিত্তিক মেয়রের
নেতৃত্বে সিটি কর্পোরেশনের অধীনে ওয়ার্ড ভিত্তিকে জরিপ করে প্রকৃত হতদরিদ্র যারা তাদের চিহ্নিত করে তালিকাভুক্ত করে দরকার হলে একটা কার্ড দিতে হবে এবং সেই কার্ড দিয়ে তাদের সেফটিনেট কর্মসূচির আন্ডারে এনে তাদেরকে উন্নয়ন করা, আর্থসামাজিক উন্নয়ন করা এবং এনজিওরা অলরেডি তাদের সাথে আর্থসামাজিক উন্নয়ন করছে। কাজ করতে যে কি আন্তরিকতাটা দেখেছেন আপনারা? সামান্য সেটা আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেশের আসলে নগরে অত্যন্ত অবহেলিত। নগর দরিদ্রদের স্বীকৃতি দেওয়া হয় না। নগরে মনে করা হয় যে সব বড় লোকের বসবাস থাকবে, এখানে কোনো দরিদ্র লোক থাকবে না। কিন্তু যদি দরিদ্র লোক না থাকে তাহলে নগর উন্নয়ন আর পরিচালনা করবে কে? আমাদের মাথায় এই জিনিসটা থাকে না যে আমার একটা ড্রাইভার, একটা কাজের লোক, রাস্তার সুইপার, তারপরে হচ্ছে যারা ক্লিনার, ইট ভাঙছে, উন্নয়ন করছে, ঠেলা গাড়িওয়ালা, রিক্সা পোলার, ছোট ছোট কলকারখানার শ্রমিক, বড় কলকারখানার শ্রমিক, সবই তো গরিব লোক। কিন্তু কোন সরকারের পলিসিতে প্রত্যেকটা কারখানা, প্রত্যেকটা জায়গাটা পলিসি থাকার দরকার যে যেই ইন্ডাস্ট্রি তৈরি করবে তার শ্রমিকদের বাসস্থান দিতে হবে, তাদের ন্যায্য বেতন দিতে হবে। ঠিক নগরের কিন্তু নগর আসলে আমরা দুঃখজনক যে আমাদের দেশের নগর পিতা যারা, মানে আমরা যারা মেয়র মহোদয় বলি, তারা সচেতন না এই বিষয়টা এবং তারা আসলে অ্যাগ্রি করে না। নগর দরিদ্র যারা হোল্ডিং দেয় তারা তার নগর হচ্ছে বাসিন্দা, কিন্তু যারা হোল্ডিং ট্যাক্স দেয় না তারা নগর বাসিন্দা না এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় না। বলা হয় এরা অবৈধ অবস্থাপনা, অবৈধ নাগরিক। এই দেশের নাগরিক, সে অবৈধ। গ্রামে থাকলে সে বৈধ, আর নগরে আসলে সে অবৈধ। তার কিছু নেই বলেই তো সে শহরে আসে, জীবিকার দায় আছে, তাকে কিন্তু জীবিকা সরকার দিচ্ছে না, সে নিজেই কাজ করে খাচ্ছে। সুতরাং আমাদের মাথায় রাখা উচিত যে এদেশের নাগরিক, এরা দরিদ্র, এদেরকে কিভাবে উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করতে হবে, এই পরিকল্পনাটা আগে দরকার। তারপর সারা তো বললো আইনগুলো আছে। তারপরে আমরা এসডিজির আলোকে যতটা অঙ্গীকার করেছি, সুপেয় পানি দূরে যাক, স্বাভাবিক পানিটার অধিকার আছে, তাদের স্যানিটেশন অধিকার আছে, মাইনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট এখন সম্পৃক্ত করা হয়েছে, এগুলো সব মানবিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে নেওয়া হয়েছে। কিন্তু এটার জন্য আমাদের সরকারকে ইমিডিয়েট, যদি আমরা এসডিজি লক্ষ্য পূরণ করতে চাই, ইমিডিয়েট কিন্তু পরিকল্পনা নিতে হবে। আমি জহুরুল ভাইয়ের কাছে আমার প্রশ্নটা রেখে চলে যেতে চাচ্ছি। যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে করোনার সময়, এবং আমরা কাপের পক্ষ থেকে ওয়ার্ল্ড লেভেলে সমস্ত সিবি এবং এনজিওদের তালিকাও দিয়েছিলাম। উত্তর সিটি কর্পোরেশন 7টা ওয়ার্ডে টেস্ট বেসিসে করা হলো, সেটা কিন্তু আধা কাজ করে এই পর্যন্ত বন্ধ। দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা যে তালিকাগুলো দিলাম সেগুলো নেওয়া হলো না, বলা হলো মেয়র মহোদয় এটা এগ্রি করছেন না। হ্যাঁ, তো সুতরাং আমরা স্থানীয় সরকার থেকে আমরা কি তাহলে এইভাবে তারা কাজ করলো সেইভাবেই থাকবে? আমরা কিন্তু এনজিওরা এবং সিভিল সোসাইটি কাজ করতে চাই। আসুন সরকার একসাথে এসে আমরা কাজ করি এবং সুপরিকল্পিতভাবে সারা যেটা বললো, গ্রামের কিন্তু করোনা প্রতিরোধের সুন্দর সিস্টেম হয়ে গেছে, শহরে সেটা আমরা একসাথে করবো। ঠিক আপনার দেয়া পয়েন্টগুলোতে আপনাকে থামাতে চাই। আপনি হাসতে হাসতে খুব বাস্তব সত্যগুলো বলেছেন, যদিও কঠিন কথা। আমি নিশ্চয়ই জানি জনাব জহিরুল ইসলামের একটা যথার্থ উত্তর দিতে পারবেন। একটা বিরতি থেকে ফিরে নিয়ে আমরা ওনাকে সুযোগ দিব। নগরের দরিদ্রদের জন্য নিশ্চয়ই আপনার এই একটা কথা কোট করতে চাই যে নগর পিতারা আমাদের এই যারা হতদরিদ্র আছে কিংবা নগর দরিদ্র আছে তাদের রিকগনিশন দিতে অবৈধ নাগরিক। এই প্রসঙ্গটা নিয়ে জনাব জহিরুল ইসলামের কাছে ফিরবো আমরা। মূল্যায়ন চাই আপনার কাছ থেকে। ব্যারিস্টার সারাও কিছু ইঙ্গিত করলেন, খন্দকার রেবেকাও বেশ কিছু বাস্তবতা তুলে ধরলেন। আমি রেবেকা ম্যাডামের কথার সঙ্গে একমত হয়ে বলতে চাই, আসলে সোশ্যাল ইনক্লুসিভনেস এটি এবং নোবডি লেফট বিহাইন্ড, এগুলো কিন্তু আমাদের এসডিজির মূল মন্ত্র। এই আসলে সোশ্যাল ইনক্লুসিভনেস ছাড়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটি সম্ভব না। কিন্তু আমরা যদি আরবান প্রপার্টি আমরা সবাই জানি যে আরবান প্রপার্টি আসলে একটা বিশেষ অ্যাটেনশন এটি প্রয়োজন, কারণ আরবান প্রপার্টি আর রুরাল প্রপার্টির মধ্যে কিন্তু অনেক বিষয়গত অনেক পার্থক্য আছে। আমরা যদি বলি যে $1.9 পার ডে ইনকাম যদি কেউ করতে না পারে বা নিচে যার ইনকাম হবে সে আরবান সে প্রপার্টির মধ্যে পড়বে বা এক্সট্রিম প্রপার্টিতে পড়বে, কিন্তু আরবানের বেলা এই কথাটা কিন্তু সরাসরি ওইভাবে খাটে না। কারণ এখানে কারো ইনকাম $2 বেশি পার ডে তো হতে পারে, কিন্তু এখানে আরবান প্রপার্টিতে তাকে কিন্তু তার বাসা ভাড়া দিতে হয়, তার বিদ্যুৎ বিল দিতে হয়, তাকে পানি কিনতে হয়, তাকে প্রত্যেকটা বিষয়ে তাকে এখানে পয়সা দিয়ে কিনতে হয়। এই জন্য দেখা যাবে যে সে $2 বেশি ইনকাম করলেও কিন্তু সে প্রপার্টির মধ্যে থেকে যাচ্ছে। এবং আরবান প্রপার্টি এটা আসলে অনেক কমপ্লেক্স একটা বিষয়। তো এখানে আমরা যদি শুধু এটা ওয়াটার স্যানিটেশনের বিষয়টাকে আমি যদি একটু হাইলাইট করি বলি, এটি 2010 সালে জাতিসংঘে এসে এটিকে ঘোষণা করেছে যে ওয়াটার স্যানিটেশন এটি বেসিক হিউম্যান রাইটস, এটিকে অ্যাড্রেস করতে হবে এবং এটিকে নিশ্চিত করতে হবে। এর আগে কিন্তু আসলে এই ওয়াটার স্যানিটেশন এটিকে একটি
প্রাইভেট পারপাস হিসেবে মনে করা হতো যে এটি যার যার বিষয়, যার পানি প্রয়োজন, যার স্যানিটেশন প্রয়োজন, সে নিজেই এটির অ্যারেঞ্জমেন্ট করবে। কিন্তু আজকে কিন্তু পৃথিবী বা আমাদের যারা বৈশ্বিক উন্নয়ন নিয়ে চিন্তা করে, সেই চিন্তাবিদরা তারা কিন্তু এটাকে বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে নিয়ে এসেছে এবং জাতিসংঘ এটিকে স্বীকৃতি দিয়েছে। তো এই স্বীকৃতির পরে প্রত্যেক দেশের সরকার কিন্তু এখন এটি একটিকে ফোকাস দিচ্ছে। তারপরেও এখনো দেখেন, আমরা যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, বাংলাদেশে এখনো আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের ওয়াটার স্যানিটেশন এখনো প্রায়োরিটির মধ্যে আসেনি, বা এটি যদি এই দেশের 10টি সমস্যাকে আমরা প্রায়োরিটাইজ করি, এই 10টির মধ্যে কিন্তু এটিকে আমরা এখনো আনতে পারছি না। কেন? কারণ আমরা এসডিজি 2030-তে আমরা এসডিজি যে টার্গেট আছে, এসডিজি 6 নম্বর গোল, এই গোলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে এসডিজি যে আমাদের যে ট্র্যাকার আছে, এসডিজি ট্র্যাকার অনুযায়ী আমাদের দেখা যাচ্ছে যে প্রতি বছর আমাদের মোর দেন 950 মিলিয়ন ইউএসডি এটার মধ্যে ইনভেস্টমেন্ট দরকার প্রতি বছরে, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু 500 থেকে 550 মিলিয়ন ইউএসডি প্রতি বছর হয়। মানে এখানে একটা বড় গ্যাপ, প্রায় 400 থেকে 420-25 মিলিয়ন ইউএসডির গ্যাপ আছে। তো এই গ্যাপটা পূরণ করার জন্য যেটি দরকার সেটি হলো এখানে প্রাইভেট বা এটি যে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার যারা আছে তাদেরকে এই সেক্টরে এখানে আনা দরকার। কিন্তু সেখানে আবার দেখেন যে সেখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই ওয়াটার স্যানিটেশনে এটা ইনভেস্টমেন্ট কস্ট অনেক হাই, কিন্তু এটা যেহেতু একটা এসেনশিয়াল সার্ভিস বলে এটার কিন্তু আমরা টেরিফ, এটা এমনভাবে আমাদের টেরিফটা রাখতে হয় যাতে আমার একেবারে দরিদ্রতম ব্যক্তিটিও এই সার্ভিসটি পেতে পারে। তো সেই জন্য সবসময় দেখা যাচ্ছে যে সরকারকে এখানে প্রচুর ভর্তুকি দিয়ে। ধন্যবাদ জহিরুল ইসলাম, বুঝতে পেরেছি। আমরা কম্পেনসেশনের কথায় সেই আবার শুরুতে এসে শেষ জায়গায় এসে আবার সেই শুরুর জায়গাটায় দাঁড়ালাম। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য আমাদের সাথে। একই সাথে ধন্যবাদ খন্দকার রেবেকা, সানিয়াত, আপনাকেও। আমাদের অসমাপ্ত এই আলোচনাটি আরো একদিন হবে, আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করতে চাই। যমুনা টিভিকে একদমই আপনাদের পার্টিসিপেন্ট যারাই ছিলেন, স্পিকার যারাই ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এই অসমাপ্ত আলোচনাটি আরো একদিন করতে চাই। তবে উন্নয়ন রেখায় আজকের এই পর্ব থেকে জুলহাস জুবাইর এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।